সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, পূর্বের ভিডিওতে তোমাদের সেমিস্টার 1-এ নির্বাচিত সিলেবাস অনুসারে অধ্যায় 3 নম্বর, যার নাম ছিল মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য, এখান থেকে যে বাংলা সাহিত্যের অন্যতম অনুবাদ কাব্য রামায়ণ সম্পর্কে আলোচনা করে তার সেখান থেকে বেশ কয়েকটি পরীক্ষায় আসার মতো প্রশ্ন আলোচনা করেছি। আজকের ভিডিওতে আলোচনা করব অনুবাদ কাব্যধারার অন্য একটি কাব্য মহাভারত। মহাভারত সম্পর্কে এই বইটি থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি খাতায় নোট করেছি, সেগুলো সম্পর্কে একটা একটা করে আলোচনা করব। ঠিক বলেছো। পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম সংস্কৃতে রচিত রামায়ণ, মহাভারত, ভাগবত, অন্যান্য পুরাণ গ্রন্থের বাংলা অনুবাদ মধ্যযুগের বাংলা কাব্যকে একটা ক্লাসিক মহিমা এনে দিয়েছিল। তাছাড়া বাংলায় ইসলামী শাসন যখন কায়েম হয় তখন অনেক পাঠান, সুলতান, হিন্দু কবি ও পণ্ডিতদের মধ্যে রামায়ণ, মহাভারত ও ভাগবতের গল্প শুনতে আগ্রহী দেখা দিয়েছিল। এই জন্যই অনুবাদ রচনায় সেই সমস্ত হিন্দু কবি পণ্ডিতদের তারা উদ্বুদ্ধ করেছিলেন। উদাহরণ হিসাবে বলা যায় রুকুদ্দিন বরবাক সহ মালাধার বসুকে ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনার মধ্যে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। আজকে আলোচনার বিষয় রয়েছে মহাভারত। তাই নাকি? তবে একটি বিষয় মনে রাখতে হবে, রামায়ণ মহাভারতের কাহিনী লোকশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আজ থেকে খ্রিস্টীয় আনুমানিক ১৬শ শতকে বাংলায় মহাভারত রচনা শুরু হয়েছিল। সেই সময় বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি সম্ভবত ছিলেন পরমেশ্বর দাস। তার উপাধি ছিল কবীন্দ্র এবং তার কাব্যের নাম ছিল পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। তিনি বাংলার শাসনকর্তা হুসেন শাহের রাজত্বকালে তারই একটি সেনাপতি চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরাগল খানের আদেশে 18 পর্বে এই কাব্যটি সমাপ্ত করেছিলেন। এই সূত্র ধরেই এই কাব্যকে বলা হয়ে থাকে পরাগলি মহাভারত। এই পরাগল খানের পরই তার পুত্র নসরত খান, তিনি ছুটি খান বা ছোটে খাঁ নামেই পরিচিত ছিলেন। তিনি পরবর্তীতে হন চট্টগ্রামের শাসক এবং মহাভারত কাহিনীর প্রতি অনুরক্ত হয়ে পড়েন। ফলে তার সভাকবি শ্রীকর নন্দীকে দিয়ে তিনি মহাভারতের অশ্বমেধ পর্বের বিস্তৃত অনুবাদ করিয়ে নেন, যার কাহিনী ওই শ্রীকর নন্দী কবি প্রকৃতপক্ষে জৈমিনী সংহিতা থেকেই গ্রহণ করেছিলেন। এই যে এইটুকু অংশের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে তার আমি খাতায় উল্লেখ করেছি, দেখো। 1. বাংলায় মহাভারত রচনা শুরু হয় কবে? উত্তর, খ্রিস্টীয় আনুমানিক ১৬শ শতকে। 2. বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি কে ছিলেন? উত্তর, পরমেশ্বর দাস। পরমেশ্বর দাস কোন উপাধি ব্যবহার করতেন? উত্তর, কবীন্দ্র। 4. পরমেশ্বর দাসের লেখা কাব্যের নাম কি? উত্তর, পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। 5. পাণ্ডব বিজয় পাঞ্চালিকা কোন শাসনকর্তার আমলে রচিত? উত্তর, হুসেন শাহ। 6. পাণ্ডব বিজয় পাঞ্চালিকা কাব্যটি কার আদেশে রচিত? উত্তর, চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরাগল খানের আদেশে রচিত। 7. পাণ্ডব বিজয় পাঞ্চালিকা কাব্যটি কয় পর্বে সমাপ্ত? উত্তর, 18 পর্বে। 8. পাণ্ডব বিজয় পাঞ্চালিকা কাব্যটি অন্য কী নামে পরিচিত বা কী নামে নামকরণ করা হয়? পরাগলি মহাভারত। কে ছুটি খান নামে পরিচিত ছিলেন? পরাগল খানের পুত্র নসরত খান। কে ছুটি খান নামে পরিচিত ছিলেন? পরাগল খানের পুত্র নসরত খান। 10. ছুটি খান বা ছোটে খাঁ সভাকবি কী নাম ছিল? উত্তর, শ্রীকর নন্দী। ছুটি খাঁ নির্দেশে শ্রীকর নন্দী মহাভারতের কোন পর্বের বিস্তৃতি অনুবাদ করেন? উত্তর, অশ্বমেধ পর্বের। 12. শ্রীকর নন্দী নাম নিম্নলিখিত মহাভারতের কাহিনী কোথা থেকে গ্রহণ করেছিলেন? উত্তর, জৈমিনী সংহিতা থেকে। খেয়াল রাখতে হবে, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশিরাম দাস। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? তিনি সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগেই বর্তমান ছিলেন। পিতা ছিলেন কমলাকান্ত দাস। জন্মগ্রহণ করেছিলেন বর্ধমানের কাটোয়া অঞ্চলের সিঙ্গিগ্রাম, কেউ বলেন দাইহাটের নিকটবর্তী সিঙ্গিগ্রাম অঞ্চলে। মহাভারতের তার প্রথম 4 পর্ব শ্রীরামপুর মিশন থেকেই মুদ্রিত ও প্রকাশিত হয়েছিল। সম্পাদনার ভূমিকায় ছিলেন জয়গোপাল তর্কলঙ্কার। আর
প্রকাশ এই মুদ্রিত হয়েছিল 1836 সালে। কিন্তু আদি সভা বন পর্বের পর তিনি বিরাট পর্বের কিছু দূর অগ্রসর হয়েই লোকান্তরিত হন, অর্থাৎ মারা যান। তার রচিত কাব্যের নাম ছিল ভারত পাঁচালী এবং তার নামে আরও অনেক কাব্য পাওয়া যায়, যেমন সত্যনারায়ণের পুঁথি, স্বপ্নপর্ব, জলপর্ব, নীলোপাখ্যান। তবে আনুমানিক 16 শতাব্দীর শেষ দিকে অথবা 7ম শতাব্দীর প্রথম দিকেই তার কাব্যটি রচিত হয়েছিল। মূল মহাভারতের ভাব অনুবাদ করতে গিয়ে কবি বিভিন্ন পৌরাণিক আখ্যানের সঙ্গে নিজের কল্পনাকেও যুক্ত করে নিয়েছিলেন, কৃত্তিবাসী রামায়ণে কৃত্তিবাসের মতোই। তবে তার কাব্যের সংলাপ ছিল উক্তি প্রত্যুক্তিমূলক, রচনা রীতি ছিল সহজ সরল, প্রাঞ্জল ও রসদীপ্ত। এই যে এইটুকু অংশের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে তার আমি খাতায় উল্লেখ করেছি, দেখো। 16 শতকে কোন ভক্ত বৈষ্ণব কবি জৈমিনী সংহিতা অবলম্বনে অশ্বমেধ পর্বের অনুবাদ করেন? উত্তর, রামচন্দ্র খান। এখান থেকে প্রশ্নগুলো লেখা নেই, আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো উত্তর লিখব। উত্তরটি হবে রামচন্দ্র খান। 14 ষোড়শ শতকে কোন কবি মহাভারতের বিশেষ কাহিনী নিয়ে পাঁচালী কাব্য রচনা করেন? এটি ছিলেন পীতাম্বর দাস। পীতাম্বর দাস। ষোড়শ শতকে পীতাম্বর দাস মহাভারতের কোন কাহিনী নিয়ে পাঁচালী কাব্য রচনা করেন? উত্তর, নল দময়ন্তী কাহিনী। 16 অশ্বমেধ পাঁচালী কে রচনা করেছিলেন? ষোড়শ শতকে অশ্বমেধ পাঁচালী রচনা করেছিলেন কে? দ্বিজ রঘুনাথ। 17 ভারত পাঁচালী কে রচনা করেন? ভারত পাঁচালী রচনা করেন কোচবিহারের রাজা নরনারায়ণের ভাই শুক্লধ্বজের প্রেরণায় লিখেছিলেন কবি অনিরুদ্ধ। 18 বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন? বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশিরাম দাস। 19 কাশিরাম দাস কোন সময়ের কবি ছিলেন? সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগের। সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে। কবি কালিদাস এই কাশিরাম দাসের পিতার নাম কি ছিল? কাশিরাম দাসের পিতার নাম ছিল কমলাকান্ত দাস। 21 কাশিরাম দাসের পৈতৃক নিবাস কোথায় ছিল? বর্ধমানের কাটোয়া জেলার সিঙ্গিগ্রাম, অথবা অনেকে বলেছেন যে দাইহাটের নিকট সিঙ্গিগ্রাম। 22 কাশিরাম দাসের মহাভারতের কটি পর্ব মুদ্রিত হয়েছিল? 4টি পর্ব মুদ্রিত হয়েছিল শ্রীরামপুর মিশন প্রেস থেকে। 1801 1803 1 থেকে 1803। 23 মহাভারতের প্রথম 4 পর্ব কাশিরাম দাসের মহাভারত কার সম্পাদনায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? জয় গোপাল তর্কলঙ্কার। 1835। পরে 24 কাশিরাম দাসের লেখা মহাভারতের নাম কি? কাশিরাম দাসের লেখা মহাভারতের নাম ভারত পাঁচালী। কাশিরাম দাস কোন কোন পর্ব লিখেছিলেন? আদি, বন, সভা পর্ব। আর বিরাট পর্বটা এই জন্য লিখলাম, বিরাট পর্বটা কমপ্লিট করার আগেই তিনি মারা গিয়েছিলেন, তাই এটা তার অসমাপ্ত ছিল। 26 কাশিরাম দাসের লেখা 4টি বইয়ের নাম কি? সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব,
জল পর্ব আর নীল উপাখ্যান। সাতাশ, কাশিরাম দাসের কাব্যটি রচিত হয়েছিল কোন সময়? কাশিরাম দাসের কাব্যটি রচিত হয়েছিল ষোড়শ শতাব্দীর শেষ ও সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে। ষোড়শ শতাব্দীর শেষ ভাগ অথবা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে। 28, কাশিরাম দাসের কাব্যের রচনারীতি কেমন ছিল? রচনারীতি ছিল সরল, সহজ, প্রাঞ্জল, রসপ্রদীপ্ত। 29, কাশিরাম দাসের কাব্যের মধ্যে চরিত্রগুলির সংলাপ কেমন ছিল? উক্তি প্রত্যুক্তিমূলক। বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি কে ছিলেন? সংস্কৃত মহাভারতের বাংলায় প্রথম কবি কে ছিলেন? পরমেশ্বর দাস। 31, কাশিদাসী মহাভারত রচিত হয় কার সময় এবং কোন যুগে? অর্থাৎ যুগ কোন যুগ? যে আমরা মধ্যযুগকে তিন ভাগ করেছিলাম না, প্রাক চৈতন্য যুগ বা পর্ব, চৈতন্য পর্ব আর চৈতন্যোত্তর। এটা হচ্ছে চৈতন্যোত্তর। ষোড়শ শতক। রামচন্দ্র খান নামে এক ভক্ত বৈষ্ণব কবিও জৈমিনী সংহিতা অবলম্বনে অশ্বমেধ পর্বের অনুবাদ করেছিলেন। এই শতকেই পীতাম্বর দাস মহাভারতের নল দময়ন্তী কাহিনী নিয়ে রচনা করেন একটি পাঁচালী কাব্য। আবার কবি দ্বিজ রঘুনাথ তিনিও অশ্বমেধ পাঁচালী রচনা করেছিলেন। এরপর সপ্তদশ শতাব্দীতে রচিত মহাভারতের মধ্যে ছিলেন নন্দরাম দাসের উদ্যোগ দ্রোণ পর্ব, নিত্যানন্দ ঘোষের ভারত পাঁচালী, অনন্ত মিশ্রের অশ্বমেধ পর্ব প্রমুখ। অষ্টাদশ শতাব্দীতেও রচনা করেছিলেন দ্বিজ ঘনশ্যাম অশ্বমেধ পর্ব। দ্বিজ কৃষ্ণরাম তিনি প্রেমানন্দের ভণিতায় অশ্বমেধ পর্ব রচনা করেছিলেন। কথাটা ঠিকই ষোড়শ বলেছে। শতাব্দী। এই ষোড়শ শতাব্দীতে কয়েকজন কবির নাম ও তার কাব্যের নাম আলোচনা করব। যেইগুলো আমি মার্ক করে দেবো সেগুলোর উপর বেশি গুরুত্ব দেবে। প্রথম দেখো, কবীন্দ্র পরমেশ্বর দাস, তার লেখা বইটার নাম ছিল, আমরা তো পেয়েছি, পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। শ্রীকর নন্দী, লেখা নাম অশ্বমেধ কথা। 3, রামচন্দ্র খান, তার লেখা হলো অশ্বমেধ পর্ব। 4, দ্বিজ রঘুনাথের লেখা বইটি হলো অশ্বমেধ পাঁচালী। ষোড়শ শতাব্দীর অন্য একজন কবি ছিলেন অনিরুদ্ধ। এই অনিরুদ্ধের লেখা বইটির নাম ছিল ভারত পাঁচালী। রুদ্রদেবের লেখা বইটির নাম ছিল আদি পর্ব। দ্বিজ বলরামের লেখা বইটির নাম ছিল বন পর্ব। বৈদ্য পঞ্চানন বইটির নাম ছিল কর্ণ পর্ব। 9, রামনন্দন এর লেখা বইটির নাম ছিল শল্য পর্ব। আর 10, দ্বিজ বৈদ্যনাথের লেখা বইটির নাম ছিল শান্তি পর্ব। ছাত্রছাত্রীরা, আমি এখানে মার্ক করে দিচ্ছি, এইগুলো একটু বিশেষ গুরুত্ব করে পড়বে। যেমন কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, অনিরুদ্ধ আর দ্বিজ বলরাম। সপ্তদশ শতাব্দীতে যে কয়েকজন কবি ও তাদের কাব্য রচনা করেছিলেন তার তালিকা এখানে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আলোচনার ফাঁকে একটু বলে রাখি, তোমাদের এই আলোচনাগুলি আমার চ্যানেলের সমস্ত আলোচনা যতটুকু ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করবে। তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তোলে এবং পরবর্তীতে কোন কোন ধরনের ভিডিও দরকার জানাবে, তেমনভাবে আমি সেগুলি তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করব। পরবর্তী অংশ, কাশিরাম দাস, তার লেখা কাব্যের নাম ছিল ভারত পাঁচালী।
2 নিত্যানন্দ ঘোষ, তার লেখা কাব্যটির নাম ছিল মহাভারত। কৃষ্ণানন্দ বসু, তার লেখা কাব্যের নাম শান্তি পর্ব ও স্বর্গা আরোহণ পর্ব। 4 রামানন্দ নারায়ণ দত্তের লেখা বইটির নাম ছিল দ্রোণ পর্ব। দ্বিজ হরিদাসের লেখা বইটির নাম ছিল অশ্বমেধ পর্ব। ঘনশ্যাম দাসের লেখা বইটির নাম ছিল একই অশ্বমেধ পর্ব। সঞ্জয়ের লেখা বইটির নাম ছিল মহাভারত। নন্দরাম দাসের লেখা ছিল উদ্ধরণ পর্ব। অনন্ত মিশ্রের লেখা বইটির নাম ছিল অশ্বমেধ পর্ব। রামেশ্বর নন্দীর অশ্বমেধ। রামেশ্বর নন্দীর লেখা বইটির নাম ছিল মহাভারতের আদি পর্ব। আর শ্রীনাথ ব্রাহ্মণ রচিত ছিল ভারত পাঁচালী। এর মধ্যে থেকে সপ্তদশ শতাব্দীর যে সমস্ত কবিতা বিশেষভাবে গুরুত্ব দেবে সেগুলি হচ্ছে কাশিরাম দাস, নিত্যানন্দ ঘোষ, দ্বিজ হরিদাস, রামেশ্বর নন্দী, নন্দরাম দাস আর অনন্ত মিশ্র। অষ্টাদশ শতাব্দীর যে সকল কবি মহাভারত রচনা করেছিলেন তাদের একটি তালিকা, এখানে 10 জন কবির নাম বলেছি। প্রথম আছে রাজীব সেন। রাজীব সেনের লেখা বইটির নাম হচ্ছে উদ্যোগ পর্ব। দ্বিজ ঘনশ্যামের লেখা বইটির নাম অশ্বমেধ পর্ব। দ্বিজ কৃষ্ণরামের লেখা বইটির নাম অশ্বমেধ পর্ব। তবে এখানে একটু উল্লেখ করতে হবে, ভণিতা তিনি উল্লেখ করেছিলেন প্রেমানন্দের ভূমিকায়, এটা বইয়ের নাম নয় কিন্তু। 4 রাজেন্দ্র দাসের লেখা বইয়ের নাম ছিল মহাভারত আদি পর্ব। দুর্লভ সিংয়ের বইয়ের নাম ছিল ভারত পাঁচালী। গোপীনাথ পাঠক সভা পর্ব। সুবুদ্ধি রায় অশ্বমেধ পর্ব। পুরুষোত্তম দাস পাণ্ডব পাঁচালী। দ্বিজ রামলোচন শ্রী পর্ব। আর দ্বৈপায়ন দাস ভারত পাঁচালী। এখান থেকে যে লেখকগুলো বিশেষ করে পড়বে হচ্ছে দ্বিজ ঘনশ্যাম, দ্বিজ কৃষ্ণরাম, দুর্লভ সিংহ। আপনি 10-এ 10 পাই। এই কয়েকটি বিশেষভাবে গুরুত্ব দেবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আলোচনার সঙ্গে থাকার জন্য। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। আশা করি তোমাদের একাদশ শ্রেণীর এই অনুবাদ অংশ মহাভারত থেকে আর কোনো প্রশ্ন বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক কি না? ঠিক সমস্তটাই তোমরা পরীক্ষায় আসলে অংশগ্রহণ করতে পারবে।